আমার খালা আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি ভাবতেও পারিনি আমার খালার সঙ্গে এরকম ঘটনা ঘটে যেতে পারে। আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না একজন মানুষ কিভাবে শূন্যে ভেসে বেড়াতে পারে। একজন মানুষ কিভাবে বিছানা থেকে হাওয়ায় উঠতে পারে। একজন মানুষ কিভাবে বা তার হাতের ইশারা দিয়ে আরেকজন মানুষকে ফেলে দিতে পারে। নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করব ঘটনাটি আপনার ভালো লাগবে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ঘটনাটি শুনে যাবেন। শেষে যেই ঘটনাটি বলবো আপনাদের শরীরের লোম দাঁড়াতে বাধ্য হবে। আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক করেছেন তার মানে অবশ্যই আপনি ভৌতিক ভিডিও দেখতে অনেক পছন্দ করেন। যাই হোক, পুরো ভিডিওটি জুড়ে কিছু হরর স্টোরি তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করবো ঘটনাটি আপনারা পুরোপুরি দেখবেন। খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো একটি এপিসোড নিয়ে আসবো, যে এপিসোডটি আগের মতো হবে। প্রথমে আমরা তুলে ধরেছিলাম গ্রাম বাংলার ভূতের গল্প 1 থেকে 30 এপিসোড পর্যন্ত, এটা 31 নাম্বার। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে আরো বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা পারি না, চলুন সরাসরি মূল ঘটনায় যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা পারি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে আমার নাম পরিচয়টা প্রকাশ করলাম না। যাই হোক, ছোট্ট একটি ঘটনা তুলে ধরলাম। আশা করবো ঘটনাটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমার খালার সঙ্গে ছোট্ট একটি ঘটনা ঘটে গিয়েছিল, সেই ঘটনাটি আপনাদের মাঝে প্রকাশ করবো আজ। যাই হোক, আমার কথা বলে না, চলুন সরাসরি মূল ঘটনায় যাই। আমার খালা আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি আমার খালাকে প্রচন্ড ভালোবাসি, কারণ আমি ছোট থেকে আমার নানা বাড়িতেই বড় হয়েছি। আমার বাবা আর আমার মা দুজনেই ঢাকায় চাকরি করে। আমাকে ছোট্টবেলায় রেখে গিয়েছিল আমার নানা বাড়িতে। আমার নানি যখন মারা যায় তখন আমার আনুমানিক 5 থেকে 7 বছর বয়স হবে। তখন থেকে আমি আমার খালার কাছেই বড় হয়েছি। আমার খালাই আমাকে গোসল করে দিয়েছে, আমার খালাই আমাকে খাবার খাইয়ে দিয়েছে, আবার আমার খালাই আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। বলতে পারেন আমি আমার খালাকে নিজের মায়ের মতোই দেখি। আমার খালার সঙ্গে যে এরকম কোনো ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, চলুন আমার খালার সঙ্গে কি ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনাটি আপনাদের মাঝে এখন প্রকাশ করি। একদিন রাত্রেবেলা হঠাৎ করে ঘুমের মাঝে আমার খালা চিৎকার দিয়ে ওঠে। আমি দ্রুত উঠে গেলাম আমার খালার কাছে, দিয়ে বললাম কি হয়েছে। আমার খালা আমাকে বলল, জানি না, কি যেন একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমি বললাম, স্বপ্নে দেখে কেউ এভাবে চিৎকার দিয়ে ওঠে? তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানে আছি। আমার খালা আমাকে বলল, তোর এখানে থাকার কোনো দরকার নেই, যা শুয়ে পড়, সকালে আবার উঠতে হবে না, সকালে প্রাইভেট আছে। আমি আমার খালার চোখের দিকে তাকিয়ে আছি। আমার খালার চোখে আলাদা একটা আতঙ্ক। আমার খালা কিছু না কিছু অবশ্যই দেখেছে, চোখে মুখে প্রচন্ড ভয়ের ছাপ। আমার খালা প্রচন্ড ভয়ে আছে, আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি কতটা ভয়ে আছে আমার খালা। তার চোখে মুখে প্রচন্ড আতঙ্ক, একটা হিংস্র প্রাণীর মতো তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার খালাকে বললাম, তুমি শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি।
আমার খালা আমাকে আর কিছু বললো না, সেও বলল। কিছুক্ষণ পরে আমিও চলে এলাম। ঠিক মধ্যরাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমার মনে হলো খালার কথা। এই ভাবলাম খালাকে ঘুমিয়েছে, দেখি তো। চলে গেলাম আমার খালা রুমে। বিশ্বাস করুন ভাই, যেটা আমি দেখেছি, হয়তো আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এত ভয়ানক দৃশ্য আমি কখনোই দেখিনি। আমি যেন আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না। এত ভয়ানক কোনো ঘটনা ঘটে যেতে পারে, এত ভয়ানক ভাবে একটি মানুষ শূন্যে ভেসে বেড়াতে পারে, আমি ভাবতেও পারিনি। যে দেখলাম আমার খালা শূন্যে ভেসে বেড়াচ্ছে, আমি যেন আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারিনি। একজন মানুষ কিভাবে শূন্যে ভেসে বেড়াতে পারে। আমার চোখে মুখে প্রচন্ড ভয়ের ছাপ। আমার চোখেও যেন আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি চিৎকার দিয়ে উঠলাম। বাইরে থেকে অনেকগুলো লোকজন দৌড়িয়ে এলো আমার কাছে। আমি সবাইকে দেখালাম আমার খালাকে। সবাই দেখি খালা ঘুমাচ্ছে, আমিও তাকে দেখি খালা তো বিছানায় শুয়ে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো স্পষ্ট দেখেছি ওর খালা শূন্যে ভেসে বেড়াচ্ছে। আরে এখন কিভাবে বিছানায় সে? আর আমি এত জোরে চিৎকার দিলাম, আমার খালার ঘুমটা ভাঙলো না। আশেপাশের সমস্ত লোক চলে এসেছে, শুধুমাত্র আমার খালা ছাড়া। সবার ঘুম ভেঙে গেছে, শুধুমাত্র অনলি ওয়ান আমার খালার ঘুম ছাড়া। এত কিসের ঘুম আমার তো বুঝতে আর বাকি রইল না। আমার খালার পিছনে কোন একটা খারাপ জিনের আছর পড়েছে। অনেক কষ্টে সে রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা আমার খালা ঘুম থেকে উঠলো, উঠে আমাকে বলতেছে, কয়টা বাজে? আমি তো ভয়ে আমার খালার দিকে এগোচ্ছি না, একটু দূরে দূরে থাকারই চেষ্টা করতেছি। আমার খালা আমাকে বলল, কি ব্যাপার, তুই আমার থেকে এভাবে দূরে দূরে পালাচ্ছিস কেন? কি হয়েছে তোর? শরীরটা কি খারাপ? আমি যেন মনে একটু আতঙ্ক নিয়ে বললাম, না শরীরটা খারাপ না, জানি না কেমন লাগতেছে। আমার খালা আমাকে বলল, তোর প্রাইভেট আছে না, প্রাইভেটে কখন যাবি? বাজে কয়টা এখন? আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। আমি যখনই বললাম 9টা বাজে, আমার খালা আমাকে প্রচন্ড বকা দিল। আমাকে বললো, ইচ্ছা করে তুই প্রাইভেট মিস করলি আজ। কি দরকার ছিল তোর প্রাইভেট পড়ার? যদি এরকম প্রতি সপ্তাহে প্রাইভেট মিস করিস? আমাকে প্রচন্ড বকা দিল। আমি ভালো মন্দ কিচ্ছুই বললাম না, মাথাটা নিচু করে ওখান থেকে চলে এলাম। আমার খালা আমাকে যতই বকা দেখ, তারপর আমাকে প্রচন্ড ভালোবাসে। আর আমার খালা আজ একটি জিনের কারণে তার সারা রাতের ঘুম নষ্ট হয়ে যায়। একটি জিনের আতঙ্কের কারণে পুরো বাড়ির লোকজন, পুরো এলাকার লোকজন শান্তিতে ঘুমাতে পারে না। যেমন গতকাল রাতে তো আমার চিৎকার দেওয়ার কারণে পুরো গ্রামের লোকের ঘুমটা নষ্ট হয়ে যায়। আমাকে এর একটা ব্যবস্থা নিতেই হবে। কিভাবে ব্যবস্থা নিব? আমি তো তেমন কাউকে চিনিও না, ভালো কোনো কবিরাজের নামও জানি না। আমি অনেককে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা কি ভালো একটা কবিরাজের নাম বলতে পারবেন? অনেকে আমাকে বলল, কবিরাজ কি করবে তুমি? আমি সব ঘটনা খুলে বললাম।
বেশিরভাগ লোকে আমাকে কি বলেছে জানেন? এটা নাকি আমার মনের ভুল। ভূত বলে কিছু নেই। হ্যাঁ, জিন আছে, কিন্তু জিনের আচরে এভাবে হয় না। জিনেরা যখন আসে তখন নাকি তাদেরকে দেখলেই বোঝা যায় যে কারো উপরে জিন হাজির হয়েছে। আমি কাউকে বিশ্বাস করাতে পারিনি যে আমার খালার উপরে জিন আছে। আমার খালার আশেপাশে জিন ঘোরাফেরা করে। অনেক কষ্ট নিয়ে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে এলাম। আমার খালা আমাকে ভাত বেড়ে দিল। আমি ভাত খেতে বসেছি। হঠাৎ করে আমার খালা আমাকে বলল, সারাদিন কোথায় ছিলি? একটিবারও বাড়িতে আসিসনি, কোথায় গিয়েছিলি তুই? তুই তো আজকে পড়তেও যাসনি, গিয়েছিলি কোথায়? আমি ভালো মন্দ কিছু বললাম না, খাবার খেয়ে যাচ্ছে। আমাকে ধমকের সুরে আবারও বলল। আমি বললাম, আজকে শরীরটা ভালো লাগেনি, তাই জানি। আমাকে বললো, কি হয়েছে তোর? গায়ে কি জ্বর? আমি বললাম না, কি জানি ভালো লাগতেছে না। আমাকে বললে, এইভাবে ঘোরাফেরা করলে কি হবে? তোকে তো একদিন মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহ না করুক আমি কখনো যদি মারা যাই, তখন তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? কথাটা শুনে যেন আমি আমার চোখে পানি ধরে রাখতে পারলাম না। আমার খালা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমাকে বলতেছে, তুই কত দে, তুই লেখাপড়া কোনোদিনও বাদ দিবি না। তোকে মানুষের মতো মানুষ হতে হবে, তোকে বড় হতে হবে, তোর নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে হবে। তুই আমাকে কথা দে। আমিও কথা দিয়ে ফেললাম, আমি লেখাপড়া বাদ দিব না, লেখাপড়া করে যাব। আমার খালা আমার উপর প্রচন্ড খুশি হলো। আমি খাবার খেয়ে ঘরে চলে গেলাম আর খালাকে বললাম, তুমি ঘুমিয়ে পড়ো। আমার খালাও শুয়ে পড়েছে। আমার তো ঘুম আসতেছে না, বারবার সেই রাতের কথা মনে হচ্ছে। আর খালার শূন্যে ভেসে বেড়ান, এই কথাটা আরো বেশি মনে হচ্ছে। কিভাবে সম্ভব একটা মানুষ শূন্যে ভেসে বেড়ান? হঠাৎ করে খালার রুম থেকে কিছু একটা পড়ার শব্দ পেলাম। দৌড়িয়ে গেলাম খালার রুমের কাছে। জানালা দিয়ে ভুলকে দিয়ে দেখি খালা কারোর সাথে কথা বলতেছে। ওখানে তো কেউই নেই, শুধু আমার খালা একাই। সে কার সাথে কথা বলতে পারে? আমি অনেকক্ষণ যাবৎ জানালার পাশে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ যাবৎ দেখতেছি আমার খালা কারোর সঙ্গে কথা বলতেছে, কিন্তু কি কথা বলতেছে এটা শুনতে পারতেছি না। অনেক আস্তে আস্তে কথা বলতেছে। আমার খালা হাতে তো কোনো মোবাইলও নেই, তাহলে সে কার সঙ্গে কথা বলতেছে? তবু আমি কিছুটা আন্দাজ করতে পারতেছি আমার খালা কোন একটা জিনের সঙ্গে কথা বলতেছে। আমার খালাকে বাঁচাতেই হবে। আমি অনেক জোরে জোরে দোয়া পড়তে লাগলাম। দোয়া পড়তেছি আর জানলার ভিতর দিয়ে ফোন দিচ্ছি, যাতে সে জিনটা ঘরের ভিতরে থাকলে ঘর থেকে বেরিয়ে যায়। কয়েকবার ছোড়া পড়ে ঘরের ভিতরে ফোন দিতেই হঠাৎ করে প্রচন্ড হারে শব্দ করে দরজার ভিতর থেকে কিছু একটা বের হয়ে চলে গেল। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি এটা জিন বেরিয়ে গেল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমার খালা ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমি ঠিক দরজার পাশেই বসে পড়েছি। আমার শরীরের এতটুকু পরিমাণ শক্তি নেই, আমার দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই। দেখতে দেখতে সারা রাত ওইভাবেই কেটে গেল। পরের দিন সকালবেলা আমি বেরিয়ে পড়লাম কোন একটা কবিরাজ খোঁজার উদ্দেশ্যে। যেতে যেতে একটি মাদ্রাসার সামনে যেয়ে দাঁড়িয়ে পড়ি।
তখন বাজে প্রায় আনুমানিক 12টার মতো। দেখলাম একটি মধ্যবয়সী লোক, গায়ে সাদা জুব্বা, মাথায় একটি টুপি, হাতে একটি তাসবিহ নিয়ে মাদ্রাসার দেখে আসতেছে। আমাকে দেখে সে ওখানেই দাঁড়িয়ে পড়ল। আমি সালাম দিলাম। হুজুরটি সালামের উত্তর নিল। আমাকে বলতেছে, তুমি এখানে কেন? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি লোকটিকে বললাম, আমি পাশের গ্রাম থেকে এসেছি, আমাকে কি একটু সাহায্য করতে পারবেন? লোকটা আমাকে বলল, বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমি? আমি লোকটিকে বললাম, আমাকে কি একটা ভালো কবিরাজের সন্ধান দিতে পারবেন? আমাকে বলতেছে, কবিরাজ কি করবে তুমি? কবিরাজ দিয়ে তোমার কি কাজ? কি করবে কবিরাজ? আমি সব ঘটনার লোকটিকে খুলে বললাম। লোকটি আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, তুমি মাদ্রাসার ভিতরে চলো, সারাদিন তো মনে হয় কিছুই খাওয়ানি, খাবার খেয়ে নিবে, বিকেলবেলা আমি যাব তোমার সঙ্গে, দেখেছি কত বড় দিন। আমি মনে কিছুটা সাহস পেলাম, মাদ্রাসায় ঢুকলাম। বাচ্চাদের সঙ্গে আমিও খাবার খেলাম। মাগরিবের নামাজ পড়ে হুজুর একটি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। আমাকে বলতেছে, চলো আমরা এখন যাই। তাই বলে হুজুর আমার হাতটা শক্ত করে ধরলো, আমাকে নিয়ে রওনা দিল। আমি যেন বাড়ির যতই কাছে আসতেছি ততই যেন বুকের ভিতর ধুপ ধুপ করতে লাগলো। যতই কাছে এগিয়ে আসি ততই হৃৎপিণ্ডতে যেন ধীরে ধীরে চলতে লাগলো। যতই কাছে আসতেছি ততই যেন আবহাওয়াটা শান্ত হতে লাগলো। চতুর্দিক যেন নীরব হয়ে গেল এক সময়। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি হুজুরের প্রতি যেন ভরসাটা আমার আরো যেন বেড়ে গেল, কারণ হুজুরকে নিয়ে আসতেছি। হয়তোবা হুজুরের কারণে এরকম চতুর্দিকে যেন নীরব হয়ে যাচ্ছে। হুজুর আমাকে জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে কি কোনো মোমবাতি আছে? তাই বললাম, জি হুজুর আছে। আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আর একটা জিনিস লাগবে। এই বললাম, কি? হুজুর বললো, সরিষার দানা, যদি থাকে তাহলে একটু ভালো হবে। আমি বললাম, না হুজুর, সরিষার দানা তো নেই। ওকে বললো, আচ্ছা ঠিক আছে, চলো সামনে কোনো দোকান পেলে ওখান থেকে নিয়ে নিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সামনে বাজার আছে, বাজার থেকে নিয়ে নিব। বাজারের কাছে চলে গেলাম, বাজার থেকে যা যা নেওয়া দরকার নিয়ে নিলাম। হুজুরি টাকা দিল। কিছুক্ষণের ভিতরেই আমার বাড়িতে পৌঁছে গেলাম। দেখলাম চতুর্দিকে যেন নীরব হয়ে আছে, নিস্তব্ধ হয়ে গেছে। সামান্য গাছের পাতা সেও কোনো শব্দ করতেছে না। আমাদের বাসার পাশে একটি কুকুর থাকে, সে প্রায় মধ্যরাত পর্যন্ত চিৎকার করে, সেও আজ নেই। আমার একটি ছাগল আছে, সে 9টা-10টা পর্যন্ত চিৎকার করে, সেও আজ নীরব হয়ে আছে। বিষয়টা যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ভয়টা যেন আমার আরো তীব্র হতে লাগলো। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আজকে কিছু না কিছু অবশ্যই ঘটবে। হুজুর ঘরের ভিতরে প্রবেশ করতেই
চতুর্দিকে যেন ম্যাগি ঘনিয়ে এলো। বাতাস যেন আরো তীব্র হয়ে গেল। পাখিরা যেন ছটফট করতে করতে তাদের বাসা থেকে বেরিয়ে চলে গিয়েছে। আশেপাশে যতগুলো কুকুর ছিল সবাই যেন চিৎকার করতে করতে ছুটে চলে গিয়েছে। কিছুক্ষণের ভিতরেই চতুর্দিকে আবার নিস্তব্ধ হয়ে গিয়েছে। আমার বুকের হৃৎপিণ্ডটা কমে যেতে লাগলো। মনে হচ্ছে আমার এই বয়সেই হার্ট অ্যাটাক হবে, এরকম অবস্থা। আমি নিজেও জানি না একটু সময় পরে কি ঘটতে চলেছে। আল্লাহ পাক ভালো জানে আমার বাড়িতে এই আপদ কেন এসেছে। তবে এবার কিছু না কিছু অবশ্যই করবে। হুজুরকে আমি চেয়ারটা এগিয়ে দিলাম। হুজুর চেয়ারে বসলো। আমাকে বলতেছে, তোমার খালাকে ডাক দাও। ঘরে যে দেখে আমার খালা শুয়ে আছে। আমাকে বলল, পিছনে কোনো দরজা আছে? আমি বললাম, না হুজুর, পিছনে কোনো দরজা নেই। আমাকে বলল, একটি মোম তোমার খালার ডান পায়ের নিচে, তার মানে খাটের নিচে ঠিক ডান পাও যে জায়গায়, ওখানে রেখে আসবে। আরেকটি মোম, যদি কোনো দরজা থাকে তাহলে ওখানে রাখবে, যদি না থাকে তাহলে জানালার পাশে রাখবে। তো অবশ্যই মনে রাখবে পিছনে জানালা হতে হবে। আমি বললাম, যে হুজুর পিছনে একটি জানালা আছে। আমাকে বললো, ওখানে রেখে এসো। তাই না, আমি সমস্ত কাজ করলাম। হুজুর পুরো ঘরে সরিষার দানা ছিটিয়ে দিল। আমাকে বলতেছে, তুমি কোনায় বসে থাকবে, যত যাই হোক না কেন এখান থেকে বের হবে না। একটি কথা মাথায় রেখো, এখান থেকে যদি তুমি বের হও তাহলে আমি নিজেও জানি না কি অবস্থা হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে হুজুর, আল্লাহ ভরসা, আমি এখান থেকে কোথাও যাব না। আমাকে হুজুর বললো, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি এখানেই বসে থাকবে, ঠিক এই জায়গায়। তাই বলে হুজুর অনেক জোরে জোরে ছুড়া পড়তে লাগলো। কিছুক্ষণের ভিতরেই আমার খালা ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠলো। উঠেই দরজাটা ছিটকে ভেঙে বেরিয়ে এলো। কোবরাজের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আমার খালা। চুলটা এলোমেলো হয়ে আছে, আমার খালার চুলগুলো বাতাসে উঠতেছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ওখানে বসে আছি। আমার শরীরটা কাঁপতেছে, চোখ খোলার সাহস পাচ্ছি না। হঠাৎ করে চোখটা খুললাম। চোখ খুলতেই আমার চোখটা পড়লো আমার খালার পায়ের দিকে। দেখলাম আমার খালা শূন্যে ভেসে আছে। মাটি থেকে কিছু না হলেও 4 থেকে 5 ইঞ্চি উপরে তার পাও, সে শূন্যে ভেসে আছে। হুজুর ছড়া পড়তেছে। আমার খালা প্রচন্ড হারে চিৎকার দিয়ে উঠতেছে, চিৎকার দিয়ে বলতেছে, তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো, তুই বাঁচতে পারবি না, তোকে কেউ বাঁচাতে পারবে না, তোর সাহস তো কর না, তুই আমাকে ধরতে এসেছিস, এর কাছ থেকে আমাকে কখনো আলাদা করতে পারবি না, আমি একে নিয়ে যাব। হুজুর রাগান্বিত হয়ে বলল, এটা তোর বাবার সম্পত্তি, তুই নিয়ে যাবি, তুই যদি পারিস এই ঘর থেকে বেরিয়ে দেখা, তোর কত বড় ক্ষমতা, এই ঘর থেকে বেরিয়ে যা, তোর শক্তি দেখবো আজ আমি, তোর সঙ্গে আমার লড়াই।
যত যা করবি আমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে না। তোকে তো আমি ছাড়বই না। তুই তো তুই, তোর থেকে অনেক বড় বড় জিন যারা আমার জিম্মায় আছে, তোকে ছাড়বো না। তোকে আমি আজ বন্দি করে ছাড়বো। আমার খালা প্রচন্ড হারে চিৎকার দিয়ে উঠলো। ওটা বলতেছে, হুজুর তুই যদি ভালো চাস আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। তুই এখান থেকে বাড়ি যেতে পারবি না, তোর বংশটা নির্বংশ করে দিব। তাই বলে হুজুর আবার তার সোলা পড়তে লাগলো। প্রায় 1 ঘন্টা যাবৎ দুজনের মাঝে লড়াই চলতে লাগলো। হঠাৎ করে এক সময় আমার খালার শরীর থেকে জিনটি বেরিয়ে যায়। আমার খালা প্রচন্ড হারে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি তো ওটার সাহস পাচ্ছি না। হুজুর আমাকে বলল, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, জিনকে আমি আমার কবজায় নিয়ে নিয়েছি। তোমার খালা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। তারপর যদি কোনো সমস্যা হয় আমি তো আছি। কিছুদিন পর আমি আবারও আসবো, এসে একবার দেখে যাবো তোমার খালাকে। আশা করবো তোমার খালা সুস্থ হয়ে যাবে। আমাকে বললো, তোমার খালাকে ঘরে নিয়ে যাও। আর আমাকে একটি পানির বোতল দিল। ওকে বললো, পানিটা চোখে মুখে মারে যাও। আমিও তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। আমার খালার জ্ঞান ফিরল। খালাকে নিয়ে ভেতরে গেলাম। খালায় সব কিছুই জানে না কয়দিন যাবৎ সে কি করতেছে। হুজুরকে আমি বিদায় দিয়ে দিলাম। হুজুর চলে গেল। আমার খালাই সব কিছুই জানে না কি হয়েছিল তার সঙ্গে। সে শুধু জিজ্ঞাসা করেছিল আমার কি হয়েছিল, আর সেই লোকটি বাকি এখানে কেন এসেছিল। আমি বলেছি সে আমার পরিচিত, এতটুকুই, আর কিছুই বলিনি। যাই হোক সুমন ভাই, ছোট্ট একটি ঘটনা আপনার মাঝে আমি তুলে ধরলাম। জানি না ঘটনাটি আপনার কেমন লাগলো। দর্শকবৃন্দ, আপনাদের কাছে কি অনুরোধ আমার, ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যাই হোক, আমার কথা বলেন শুনলে আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সত্যি খুবই সুন্দর ঘটনাটি, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই আমার কাছে একটি ঘটনা পাঠিয়েছিল। ঘটনাটি আমার কাছে অনেকদিন আগেই পাঠিয়েছে। সময় সাপেক্ষে আমি আপনাদের মাঝে প্রকাশ করতে পারিনি। যাই হোক, থ্যাংকস ভাই এত সুন্দর একটি ঘটনা তুলে ধরার জন্য। কিছু জায়গায় একটু কনফিউশন থেকে যায়। শেষ শুরুতে অবশ্যই আমাকে বলেছিল যে আমি সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা তুলে ধরেছি। হয়তোবা সেই কারণে অনেক জায়গায় অনেক ঘটনাটি মিস করে গিয়েছে, অনেক কথা আমাদেরকে বলেনি। যাই হোক, তারপরেও সুন্দর একটি ঘটনা, অনেক ভালো লেগেছে ভাই, ধন্যবাদ আপনাকে। আশা করব আপনি ভূতের ভাই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। যাই হোক, আপনি আমাকে বলেছিলেন যে আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, সেই হিসেবে আপনি আমার সঙ্গে আছেন। আশা করব আপনার পাশাপাশি আরো ভাইয়েরা আমার সঙ্গে থাকবেন। যাই হোক, আমি আর কথা বলে না, অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, আমি আর বড় করতে চাই না। এটা গ্রাম বাংলার ভূতের গল্প 31 নাম্বার এপিসোড। 30 নাম্বার এপিসোডটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। যাই হোক, এটা 31 নাম্বার এপিসোড আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, আমি আর কথা বলে না, অলরেডি ঘটনাটি বড় হয়ে গেছে। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস bhutevar00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমার কথা বলেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? বলো।
আমার শরীরে এই, ভূত তুমি, ভূত। ভূতের বাড়ি, ভূতের